প্রিয় দর্শক, শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের আজকের সরাসরি আয়োজনে। শুরু হয়েছে শীত। এই শীতে চোখের নানান ধরনের রোগ বালাই দেখা দিচ্ছে। আজকে আমরা আলোচনা করব শীতকালীন চোখের রোগ এবং তার চিকিৎসা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। তিনি পরিচালক, বাংলাদেশ আই হসপিটাল, উত্তরা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা আমাদের টপিক্সে যাওয়ার আগে শীতকালে চোখের রোগ নিয়ে আমরা কথা বলবো, কিন্তু একটি বিষয় আমরা আলোকপাত না করেই পারছি না, ডেঙ্গু। এটা স্যার আসলে আমরা যদি গতকালকের চিত্রটা দেখে থাকি, যেটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে ডাটা এসেছে, কালকে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে 11 জনের মৃত্যু হয়েছে, এবং কালকে হসপিটালে ভর্তি হয়েছে 1049 জন, যেটা আমাদেরকে একটা আসলে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে স্যার আমাদের করণীয় কি হবে স্যার? দেখুন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যেখানে ডিম পাড়ছে সেই জায়গাগুলোতে যাতে পানি জমতে না পারে, আক্রান্ত হলে চিকিৎসা নেওয়া, আক্রান্ত হলে পরে তিনি যেমন মশারি ব্যবহার করবেন, যারা আক্রান্ত না তারাও মশারি ব্যবহার করতে হবে, এমনকি দিনের বেলায়ও ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। এবং একজন সচেতন নাগরিক হিসাবে নিজের আঙিনা চারিপাশ অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো অবস্থায় পানি জমতে দেওয়া যাবে না। মোটামুটি এইটুকু করে এখানে স্যার যে জিনিসটা কিন্তু প্রতিদিনই কিন্তু আপনার টিভিতে দেখছেন যে ডেঙ্গু প্রতিরোধে কিন্তু একটা সচেতনতামূলক একটা ট্রেল কিন্তু থাকছেই, কিন্তু তারপরে যেন ডেঙ্গু বেড়েই চলেছে। স্যার, আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, একটা হলো যে প্রজনন ক্ষেত্র, মানে এডিস মশা তো তার ডিম পাড়ার মাধ্যমে এই ডেঙ্গু বাহক হিসেবে কাজ করছে। তো এই প্রজনন ক্ষেত্রগুলো যদি আমরা ধ্বংস করতে পারি, সেটা আপনি বলছেন যে আঙ্গিনা পরিষ্কার করা বা আন্ডার কনস্ট্রাকশন ওয়ার্কের যে কাজগুলো পানি জমে আছে সেখানে, বা অব্যবহৃত যে আপনার টয়লেটের ফ্ল্যাশ, এটা সেটা অনেক কিছু, হ্যাঁ, এটা একটা হলো প্রজনন ক্ষেত্রটা আমরা ধ্বংস করা। দ্বিতীয় বিষয়টা হলো যার ডেঙ্গু হয়েছে তাকে মশার নিচে রাখা, কারণ ডেঙ্গু ছড়াচ্ছে কিন্তু মশা যখন ওই রোগীকে কামড়াচ্ছে, আক্রান্ত রোগীকে কামড়ে তিনি অন্যকে কামড়ে আবার এখন আমরা যদি কামড়ানোর সুযোগ না দিই, মশার নিচে রেখে দিই, তাহলে কিন্তু এখানেও কিন্তু কিছু, এবং একই সঙ্গে আপনি নিজেকে প্রতিরক্ষা দেন, তাহলে তো আমাকে নিজেকেও আমাদের সচেতন থাকতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। বিষয় আছে, যারা এই যে নাগরিক পরিষেবা দেওয়ার সাথে জড়িত তাদের কর্মতৎপরতাগুলোকে আরও বাড়ানো প্রয়োজন, এবং এটাকে আরও জোরদার করা এবং মনিটর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম স্যার। একটা হলো প্রজনন ক্ষমতা বন্ধ করা, একটা হচ্ছে যে রোগীকে মশার নিচে রাখা, আর তৃতীয় যেটা হলো যারা রোগী যারা মারা যাচ্ছে, যে আসলে এখানে দেখেন যে লিকেজ, ভাস্কুলার লিকেজ, যে প্ল্যাটলেট কমে যাচ্ছে, ভাস্কুলার লিকেজ, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ডক্টর খুব সচেতন। এখানে কিন্তু ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল আছে, কম্পিউটার হাসপাতাল আছে, দেরি না করে মানে অনন্ত বিলম্বে সেখানে যাওয়া উচিত, সেটাই আমাদের প্রত্যাশা থাকলো। স্যার, আমরা যে আমাদের মূল যে প্রসঙ্গ ছিল যে শীতকালে চোখের রোগ, তো আপনার স্যার দীর্ঘদিন থেকে চোখের চিকিৎসায় জড়িত আছেন স্যার। এই শীতে যে রোগগুলো আপনি প্রথমে আমি জানতে চাই যে কি কি রোগ শীতকালে বেশি হচ্ছে? আসলে শীতে প্রকৃতিতে যে পরিবর্তন আসে তার মধ্যে ধরুন দুটো জিনিস হচ্ছে, একটা তো তাপমাত্রা কমছে, একই সঙ্গে বাতাসের আর্দ্রতাটা কমে যাচ্ছে। যখনই বাতাসে আর্দ্রতা কমে যায় তখন দেখবেন আমাদের ঠোঁট ফাটছে, চামড়ায় এক ধরনের পরিবর্তন, শুষ্কতা আসছে, এবং চোখও কিন্তু তার ব্যতিক্রম নয়, চোখে কিন্তু এক ধরনের শুষ্কতা হয়। আমরা গড়পড়তা মিনিটে 18 বার শ্বাস নিয়ে থাকি আমাদের অজ্ঞাতেই, কিন্তু একইভাবে কম বেশি 18 বার আমরা চোখের পাতা ফেলে থাকি। উদ্দেশ্য কি? চোখের মাঝে যে পানিটা তৈরি হচ্ছে চোখের পাতার নিচে, এই পানিটা চোখের কর্নিয়াকে, চোখের সারফেসটাকে ময়েস্ট রাখে এবং চোখের পুষ্টি বিধান করে, চোখের জীবাণুমুক্ত রাখে, চোখের ময়লাটাকে ধুয়ে এটা নাকে চলে যায়। এবং এই যে পাতা ফেলার প্রক্রিয়া, এটাও কিন্তু গড়পড়তা 18 বার। এখন যখন প্রকৃতিতে শুষ্কতা আসে, চোখের পানিটা বাষ্পীভূত হয় অনেক বেশি, এবং তখন চোখের শুষ্কতা সৃষ্টি হয়, যেহেতু বাষ্প হয়ে যায় পানি, ড্রাই হওয়ার। এখন ড্রাইনেস হলে কি হয়?
প্রথমে চোখটা খচখচ করে, চোখে মনে হয় ময়লা পড়ে আছে। রোগীরা বলেন যে আমার মনে হচ্ছে চোখে কিছু একটা পড়েছে, যেটাকে আমরা বলি ফরেন বডি সেন্সেশন। তারপর চোখ লাল হচ্ছে, চোখ ক্লান্ত লাগে, চোখটা অত্যন্ত কি বলবো ভার ভার লাগে, এবং নানাভাবে তারা এই উপসর্গগুলোকে প্রকাশ করে থাকেন। এবং ঠিক একইভাবে ধরুন এই শুষ্কতা কিন্তু যেমন শীতকালে সবাই আক্রান্ত হচ্ছেন, এই ধরনের শুষ্কতা কিন্তু বছরের অন্যান্য সময় কিন্তু যারা দীর্ঘক্ষণ ডিসপ্লে ডিভাইসে থাকেন তারাও কিন্তু একই রকম শুষ্কতায় আক্রান্ত হন। তখনকার পরিস্থিতিটা আবার একটু ভিন্ন, যখন গভীর মনোযোগ দিয়ে উনি কোনো ডিসপ্লে ডিভাইস দেখেন বা কোনো জরুরি কাজ সারছেন বা তিনি কোনো বিনোদনমূলক কিছুতে আছেন, তখন ওই মনোযোগের কারণে চোখের পাতা কম পড়ে এবং তখন কিন্তু আবার একই ধরনের ওই চোখের পানিটা বাষ্পীভূত হয়ে শুষ্কতা হয়। তো মূল বিষয়টা যেটা হচ্ছে যে প্রকৃতিতে শুষ্কতার কারণে, বায়ুতে আর্দ্রতার কারণে চোখের পানিটা উবে যাচ্ছে, শুষ্কতা হচ্ছে এবং চোখের এই উপসর্গগুলো হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? স্যার এর কাছে যদি একটু আমরা জানি স্যার, এই যে পরিস্থিতি তৈরি হলো, যেটা আমরা জানবো যে কি করতে হবে, কিন্তু স্যার এর আগের যে স্টেজটা স্যার, যেমন ধরেন স্যার আপনি বলছেন যে চোখের পাতা কম পড়ছে, আমরা চোখের পাতার মাধ্যমে কিন্তু ফরেন বডি, ধুলাবালি সব কিন্তু আল্লাহ প্রদত্ত কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে, পরিষ্কার হচ্ছে। এখন স্যার এই যে শীত শুরু হলো, এখন তো ঋতু পরিবর্তন হলো, আপনার কিন্তু এয়ার পলিউশন আছে, আপনার গাছে গাছে যে পাতা, যে ধুলাবালি, যে ময়লাগুলো, এগুলো তো চোখে পড়ছে। তো এই দিয়ে তো স্যার অনেকগুলো রোগ, যেমন আমরা একটা দেখি যে আমি আসলে চেস্ট নিয়ে কাজ করি, আমরা দেখি অ্যাজমার প্রকোপটা বেড়ে যায়। আমি এই বিষয়ে আসছি। জি, যেটা হচ্ছে যে তো প্রথমে শুষ্কতাটা শেষ করিনি, সেটা হচ্ছে যে এই জাতীয় শুষ্কতার পরিস্থিতিতে আমাদের কি করণীয়। আমাদেরকে একটু বেশি পানি খেতে হবে, নিজের শরীরটাকে একটু আর্দ্র হাইড্রেট করতে হবে। আর কি করতে হবে, যদি খুব বেশি কষ্টকর হয় সেক্ষেত্রে আমরা যেমন ভ্যাসেলিন, গ্লিসারিন ব্যবহার করি শীতে ত্বকের পরিচর্যার জন্য, ঠোঁটের পরিচর্যার জন্য, পায়ের পরিচর্যার জন্য, ঠিক একইভাবে আমরা চোখে এক ধরনের প্রিজারভেটিভ ফ্রি ময়েশ্চারাইজিং আই ড্রপ পাওয়া যায়। আগে এক ধরনের প্রিজারভেটিভ সহ বোতলে পাওয়া যেত, কিন্তু এখন বেশ কিছু ওষুধ কোম্পানিগুলো আন্তর্জাতিক মানের এক ধরনের ছোট ছোট কোড়ে আঙ্গুলের মতন প্লাস্টিক স্ট্রিপে একদিনে 4 থেকে 6 বার ব্যবহারযোগ্য চোখের এক ধরনের আর্টিফিশিয়াল টিয়ার বাজারে এখন এনেছে এবং আমরা পাচ্ছি। তো এটা ওভার দ্য কাউন্টার মতো ওষুধ, যে কেউ কিনে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, চিকিৎসক দেখিয়ে নিলে তিনি সঠিক মাত্রাটা নির্ণয় করে সঠিকভাবে পরামর্শ দিতে পারেন। এই জাতীয় ড্রপ দিনে 4 থেকে 6 বার ব্যবহার করলে অনেক আরামে থাকা যায়। এরপরে আসছি আপনার প্রসঙ্গে, সেটা হচ্ছে যেমনটি বলছিলেন যে রুক্ষতা, শুষ্কতার কারণে কিন্তু এখন ধুলোবালু অনেক বেশি। অনেক ক্ষেত্রেই এই ধুলোবালু আপনার চোখে প্রবেশ করে চোখের কিন্তু অ্যালার্জির সৃষ্টি হয়। তখন কি হচ্ছে, চোখ লাল হচ্ছে, খচখচ করছে, চোখ ফুলে যাচ্ছে, চোখ চুলকাচ্ছে, কখনো কখনো চোখের চারিপাশে যে সাদা অংশ যেখানে কনজাংটিভা, এখানে এক ধরনের পানি জমে বেলুনের মতো ফুলে যায় এবং রোগীরা রীতিমতো আতঙ্কিত হয়ে যান। এর বাইরে কি হয়, কারো কারো ত্বকে দেখা যায় চাকা চাকা হয়, চুলকায়, অনেকে হাঁচি দিতে থাকেন, কন্টিনিউয়াস হাঁচি দিতে থাকেন, এবং অ্যাজমায় যারা আক্রান্ত তাদের প্রকোপ, অ্যাজমার প্রকোপটা কিন্তু অনেক বেড়ে যায়। একটা হলো তাপমাত্রার পরিবর্তনে শীতের কারণে যেমনটি বাড়ছে, একই সঙ্গে এই ধুলাবালু প্রকৃতিতে এইগুলোর থেকেও কিন্তু আপনার অ্যাজমাটা বাড়ছে। এবং অনেক ক্ষেত্রেই দেখবেন যারা অ্যাজমাতে আক্রান্ত থাকেন তাকে শ্বাসকষ্টের সঙ্গে আরও 2টো উপসর্গ দেখা যায়। এটাকে আমরা বলে থাকি অ্যাজমাটিক ট্রায়াড। অধিকাংশ ক্ষেত্রে যারা অ্যাজমায় সাফার করেন তাদের দেখা যায় তারা অনেক বেশি হাঁচি কাশিতে ভোগেন, অথবা ত্বকে চুলকায়, অথবা চোখ চুলকায়। এই অ্যাজমার সঙ্গে আরও 2টো উপসর্গ অধিকাংশ রোগীরই থাকে। তো যখনই আপনার অ্যাজমার প্রকোপটা বেড়ে যাচ্ছে তখনই কিন্তু তার আবার চোখ চুলকাচ্ছে। আবার সরাসরি যিনি অ্যাজম্যাটিক নন তারও কিন্তু চোখের ধুলাবালু যখনই যাচ্ছে, ইরিটেন্ট যাচ্ছে, তখন তিনি অ্যালার্জিক কনজাংটিভাইটিসে আক্রান্ত হচ্ছেন। কি করণীয়? এই জাতীয় ক্ষেত্রে আমরা বলে থাকি আপনি যখন বাইরে থেকে আসছেন, প্রথমত ধুলো প্রতিরোধ করার জন্য একটা গ্লাস ব্যবহার করেন, তাতে এই যে শীতের তীব্র ঠান্ডা হাওয়াটা চোখে কম লাগবে,
চোখে একটা প্রতিরক্ষা দিবে ধুলাবালু থেকে। এবং আপনি যখন ঘরে আসবেন তখন সুন্দর করে স্বাভাবিক ট্যাপ ওয়াটার দিয়ে চোখটাকে পরিষ্কার করে নিন। আর একান্তই যদি অ্যালার্জি হয়, চোখ বেশি চুলকায়, সেক্ষেত্রে একটা অ্যালার্জি নিবারণকারী ওলোপেটাডিন বা কিটোটিফেন জাতীয় এক ধরনের চোখের ড্রপ ব্যবহার করা যেতে পারে। যদি খুব বেশি অ্যালার্জি হয়, যেমনটি বলছিলাম চোখের চারিপাশে ফুলে যাচ্ছে, চুলকানো অসহ্য, সেক্ষেত্রে খুব মোলায়েম এক ধরনের স্টেরয়েড চিকিৎসকের তত্ত্বাবধানে সীমিত সময়ের জন্য প্রয়োগ করা যেতে পারে এবং কিছু নিরাপদ অ্যালার্জি নিবারণকারী ওষুধও খাওয়া যেতে পারে। এটা তো গুলো স্যার যে শীতের যে অ্যালার্জি জনিত যে রোগগুলো হয়েছে, আমরা দেখি যে একজন লোক অনেক হাঁচি কাশি দিচ্ছে, অনেক কাশি দিচ্ছে, হাঁচি একসাথে 10টা 15টা 20টা দিচ্ছে, হাঁচি দিতে আমরা দেখি তার চোখ লাল হয়ে গেল। অ্যালার্জি জনিত কারণে লাল হতে পারে। আবার অনেক সময় দেখি, আমরা ছোটবেলা দেখতাম হুপিং কফ নামে একটা আছে, যে হুপিং কফ দিতে তার চোখ টোক লাল হয়ে গেছে। আসলে এটার কি কারণ বা এটা চিকিৎসাটাই কি হবে স্যার? খুব সুন্দর একটা প্রসঙ্গের অবতারণা করেছেন। আপনি যে লালটার কথা বলছিলেন, প্রথমেই যখন আপনি ডেঙ্গু নিয়ে শুরুতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করলেন, যেটা শুরু করলেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এই জাতীয় ক্ষেত্রেও কিন্তু যাদের আপনার গিয়ে হেমোরেজিক ভ্যারাইটি যেটা, তাদের ক্ষেত্রে কিন্তু চোখের চারিপাশে সাদা অংশে কনজাংটিভার নিচে রক্ত জমে এবং এটা সাবকনজাংটিভাল হেমোরেজ হয়। এর বাইরে ভাইরাসজনিত আরও নানান রকম উপসর্গ হয়। তারপর অতিমাত্রায় কাশি, হুপিং কাশির ক্ষেত্রে কিন্তু ওই চাপ বৃদ্ধির কারণে চোখের নিচে রক্তক্ষরণ হয়। এর বাইরে এক ধরনের ম্যালেরিয়া থেকে চারপাশে রক্তক্ষরণ, কিছু কিছু ভাইরাস ডিজিজ থেকে হয়। তারপর যেমন ধরুন, যদি কোনো কারণে কারো শরীরের ভেতরের চাপ বেড়ে যায়, অতিমাত্রায় কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত রোগীদেরও কিন্তু চোখের চারিপাশে সাদা অংশে রক্তক্ষরণ হয়। কেউ যদি কোনো বিরূপ পরিস্থিতিতে পড়েন, যদি তার গলায় কোনো চাপের সৃষ্টি হয়, তার থেকে রক্তক্ষরণ হতে পারে। এই রক্তক্ষরণটা কিন্তু চোখের চারিপাশে বাইরের দিকে হয়ে থাকে। তো আবার এগুলো যেমন অনেক ভয়াবহ পরিস্থিতি, অতি তুচ্ছ কারণেও কিন্তু আপনি চোখ চুলকাচ্ছেন, ঘুমের ঘোরে আপনি জোরে একটু চোখ চুলকিয়ে ফেললেন, চোখ রগড়ালেন, তাতেও কিন্তু আপনার এই জাতীয় ব্লিডিং হতে পারে। তো যদি এরকম লাল হয়, তখন আমরা সাধারণত স্লিট ল্যাম্পে দেখি, মাত্রাটা বোঝার চেষ্টা করি, চোখের ভেতরে কোনো রক্তক্ষরণ আছে কিনা এটা বোঝার চেষ্টা করি, তিনি কোনো ব্লাড থিনার খান কিনা সে বিষয়ে একটু বোঝার চেষ্টা করি। এবং খুব বেশি সমস্যা হয় না, সামান্য কিছু ওষুধপত্র দিলে পরে 2 থেকে 3 সপ্তাহ মাত্রা ভেদে এটা আস্তে আস্তে চলে যায়। তো এই ক্ষেত্রে তো স্যার, যে আন্ডারলাইং কজ, এই যে চোখটা লাল হলো বা চোখের নিচে ব্লাড জমলো, তার তো স্যার আসলে আপনার তো প্রথম চিকিৎসায় তার কেন হলো, তার প্রাইমারি ডিজিজটা কি, এর তো ট্রিটমেন্ট একটা প্রয়োজন হয়ে পড়ে আর কি। তো সেক্ষেত্রে যেমন আমরা যেটা বলছিলাম যে হাঁচি কাশি বা ওরকম অ্যালার্জি হলে তার অ্যালার্জি বা অ্যাজমার ট্রিটমেন্ট নেওয়া উচিত, হুপিং কাফ হলে হুপিং কাফের জন্য। আর যেটা আপনি বলছিলেন যে ডেঙ্গু, আসলে আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভারে কিন্তু সিমটম লক্ষণের মধ্যেই কিন্তু আছে চোখের নিচে রক্ত জমে যাওয়া, চোখের পিছনে ব্যথা করা। তো এই বিষয়গুলো আপনি বলছিলেন। আর শীতের যে অন্যান্য রোগ যেগুলো আপনি বলছিলেন শুরুতে, যে আর কি কি রোগ শীতের চোখের মধ্যে আক্রান্ত হতে পারে, এবং আমরা এই আক্রান্ত হওয়ার আগে কিভাবে রোগটা প্রতিরোধ করতে পারি? প্রথম কথা, প্রতিরোধের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে অ্যালার্জি কনজাংটিভাইটিসের ক্ষেত্রে আপনি চশমা ব্যবহার করেন, নিজেকে পরিচ্ছন্ন রাখেন। শীতের সময় কিন্তু আর একটা জিনিস হয়, দেখবেন শীত মানে কিন্তু একটু উৎসব, আখের কি বলে, খেজুরের রস, খেজুরের গুড়, পিঠাপুলি, এবং যেন শীত যেন আসেই একটা আমাদেরকে পিঠাপুলির আমেজ নিয়ে। কি হচ্ছে, সবাই খাচ্ছেন। এবং দেখা যায় আমরা চেম্বারে প্রায় দেখি ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, এবং যারা ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ভোগেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই রেটিনোপ্যাথিটা কিন্তু অনেকটাই অবনতির দিকে যায়। তো সেক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের প্রতি পরামর্শ, আপনারা এই জাতীয় পরিস্থিতিতে নিজেদেরকে একটু সচেতনভাবে খাবার গ্রহণ করেন। আর অবশ্যই
বছরে একবার করে ন্যূনতম চোখটা পরীক্ষা করা উচিত এবং চিকিৎসক যদি বোঝেন যে তিনি একটা ভালনারেবল সিচুয়েশনে আছেন, সেক্ষেত্রে তার পরামর্শ মতো 6 মাস বা 3 মাস বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই চোখটাকে পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসক ডেফিনেটলি রেটিনা পরীক্ষা করে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে। না, তো সেটা তো রেটিনোপ্যাথি স্যার আসলে আপনারা তো এটা স্লিট ল্যাম্পে বা ফান্ডোস্কোপি করে আপনারা এটা দেখতে পারেন এবং যাদের ডায়াবেটিস আছে তাদের তো আসলে স্যার আমরা সারা সবসময় বলি বছরই কি সারা জীবনটাকে নিয়ন্ত্রিত জীবন, মানে আমরা যেটা প্রফেসর ইব্রাহিম স্যার বলে গেছেন যে ডিসিপ্লিন লাইফ এবং ডায়াবেটিস ট্রিটমেন্ট 3D বলা হয়, ডায়েট, ড্রাগ এবং হলো স্যার রেগুলার এক্সারসাইজ, ডিসিপ্লিন লাইফ এক্সারসাইজ। তো এই জিনিসগুলো মেনে চললে তার চোখ এবং কিডনির থেকে এবং অন্য রোগ থেকে থাকে। আর আমরা চোখের ক্ষেত্রগুলো বলছি, আরেকটা জরুরি বিষয় সেটা হচ্ছে যে যেটা বলছিলাম কি মানে রেটিনাল হিমোরেজ একটা টার্ম আছে যেটা আপনি আগেও একটু উল্লেখ করেছেন, রেটিনাল হিমোরেজ বা রেটিনাল ডিটাচমেন্ট। অনেক সময় দেখা যায় যে এই সময়টা কিন্তু শীতের মধ্যে খেজুরের রস নামানোর জন্য খেজুরের কাটার আঘাতও কিন্তু চোখে লাগে, এটা কিন্তু আমরা প্রায় পাই। এবং যদিও আমরা খেজুরের রসটা এখন খাওয়াটা একটা রোগের কারণে আমরা অ্যাভয়েড করতে বলি, গরম ছাড়া না খাইতে বলি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে এই যে প্রকৃতিতে যে পরিবর্তন, তাপমাত্রার যে ভ্যারিয়েশন, এইরকম একটা পরিস্থিতিতে অ্যাডিনোভাইরাসটা খুব সহজেই আপনার গিয়ে বাড়তে থাকে এবং এই ভাইরাসজনিত কিন্তু চোখ ওঠাটা এখন বেশ বেড়ে গিয়েছে। মজার ব্যাপার যে বছরের এই সময় বা ওই যেটাকে বলে বর্ষা মৌসুমের শুরুতে বা শেষের দিকে আমরা এই রোগগুলো অনেক বেশি পাই, এখন শীতের এই সময় আমরা এই রোগটা অনেক বেশি পাচ্ছি। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে শুধু যে ভাইরাসজনিত চোখ ওঠা তা না, এবার কিন্তু আমরা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণও এখন অনেক বেশি পাচ্ছি। তো এই যে ভাইরাল কনজাংটিভাইটিস যেটা অ্যাডিনোভাইরাস জনিত ক্ষেত্রে, এখানেও কিন্তু অনেকটা অ্যালার্জির মতোই উপসর্গ হয়। চোখ লাল হয়, কোনো পিচুটি থাকে না, তারপরে চোখ দিয়ে পানি পড়তে থাকে এবং মোটামুটি 5 থেকে 7 দিন এটা স্বাভাবিকভাবে ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে এটার বেশ প্রলম্বিত হচ্ছে সুস্থ হতে। তো এই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে? এটা কিন্তু অত্যন্ত ছোঁয়াচে। আমি যখন চোখটায় হাত দিব, চোখ পরিষ্কার করব, চোখ চুলকাবো, এই হাত যেমন আগে কোভিডে এই হাতের মাধ্যমে রোগ ছড়াতো না, ঠিক একইভাবে এই রোগটা, এই কনজাংটিভাইটিস, এই ভাইরাসটা হাতের মাধ্যমে আর সবাই আক্রান্ত হচ্ছে। স্যার এটাকে আমরা এভাবে বলতে পারি যে আমার চোখে ভাইরাল কনজাংটিভাইটিস, আমি চোখটা চুলকালাম, আর যদি হ্যান্ডশেক করলাম, সে তার চোখটা তার হাত দিয়ে তখন তো রোগটা তাকে ছড়ায় গেল। তো সুতরাং আমাদেরকে চোখ এবং ব্যবহার্য জিনিস যেমন আপনার তোয়ালে, বিছানা, বালিশ এগুলো থেকে ছড়ায়। হাতটাকে প্রতিবার পরিচর্যা, চোখের চিকিৎসা, পরিষ্কার করার পরে ড্রপ দেওয়ার পরে হাতটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে হবে। এবং এই জাতীয় ক্ষেত্রে আমরা একটা মানে যাতে জটিলতা না হয় এর জন্য আমরা এক ধরনের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, উদ্দেশ্য একটা যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে প্রতিরোধ করা, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কখনো কখনো রোগীরা এটাকে অত্যন্ত সহজভাবে নেন এবং চিকিৎসা নিচ্ছেন না। তখন যেটা হয় যে কর্নিয়া, নেত্রস্বচ্ছে এক ধরনের প্রদাহের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলে থাকি কেরাটাইটিস, সুপারফিশিয়াল পাংক্টেড কেরাটাইটিস। এটা কিন্তু চোখে এক ধরনের ছোপ ছোপ স্পট ফেলে দেয় এবং এটা কখনো কখনো দৃষ্টির প্রতিবন্ধকতার সৃষ্টি করে। কিছুটা রোগী কম দেখে, ঝাপসা দেখে, আলোতে অসহ্য মনে হয় এবং এই স্পটটা অনেক সপ্তাহ, অনেক মাস পর্যন্ত সময় লাগে এটা ভালো হতে। তো যাই হোক, মোটামুটি যদি কনজাংটিভাইটিস, এই বিষয়টা যেটা বলছিলেন যে আসলে ভাইরাল কনজাংটিভাইটিস বা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, আমাদের কিন্তু একটা প্রবণতা আছে যে ফার্মেসিতে গিয়ে এই যে আমার চোখ উঠছে, একটা ড্রপ দিল, আমরা ব্যবহার করে শুনলাম। কিন্তু আপনারাই বলেন যে ভাইরাসের ক্ষেত্রে এক ধরনের ওষুধ, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক ধরনের ওষুধ, তার কেরাটাইটিস হলে আরেক ধরনের ওষুধ। কিন্তু এই যে আমাদের যে ফার্মেসিতে ওভার দ্য কাউন্টার ড্রপ ব্যবহার করা উচিত কি উচিত না, স্যার এই বিষয়টা যদি একটু আমরা প্রায় শেষ পর্যায়ে একটু বলতে। দেখুন, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে যদি ফার্মেসি থেকে একটা
প্রশস্ত বর্ণালীর একটা অ্যান্টিবায়োটিক দিলেন, তাতে খুব বেশি ক্ষতির আশঙ্কা নাই। হয়তো তিনি সুনির্দিষ্টভাবে উপকৃত হবেন না, কিন্তু তাতে এমন কোনো গুরুতর ক্ষতি হবে না। কিন্তু সবচেয়ে ভয়ানক যে জিনিসটা আমরা প্রায়শই দেখে থাকি, রোগী তার ব্যাগ থেকে, পকেট থেকে একটা ড্রপ বাইর করেন, যেটার মধ্যে অ্যান্টিবায়োটিক থাকে, স্টেরয়েড থাকে, অথবা শুধু স্টেরয়েড থাকে। স্টেরয়েড সম্পর্কে আমরা জানি এটা একটা ম্যাজিক্যাল ড্রাগ। এটা দিলেই আপনার প্রদাহটা কিন্তু কমিয়ে দেয়, রোগী অত্যন্ত আশ্বস্ত বোধ করেন। কিন্তু এই প্রদাহ তো জীবাণু সংক্রমণের অনুষঙ্গ হিসাবে এসছে, আমি তো জীবাণুকে মারলাম না। তো এর বাইরেও এই স্টেরয়েডটার খারাপ দিক হচ্ছে যে এটা চোখের প্রেশার বাড়িয়ে দেয়, কর্নিয়াতে ক্ষতর সৃষ্টি করে, তারপরে আপনার গিয়ে দীর্ঘদিন আনসুপারভাইজড ব্যবহার করলে দেখা যায় চোখে ছানি পড়ে যায়, গ্লকোমা হয়। তো সুতরাং আমরা যদি আক্রান্ত হই, অবশ্যই আমরা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নেওয়াটাই উচিত। অন্তত চোখের ক্ষেত্রে ফার্মেসি থেকে স্টেরয়েড ড্রপ নিয়ে ব্যবহার করাটা অনেক সময় আমরা স্যার এমনটিও দেখি, স্যার আপনার কাছে ওষুধ নিয়ে আসছে যে আমার চোখ লাল হয়ে গেছিল, স্যার তোমাকে ওষুধ দিয়েছে, তো তোমার চোখ লাল হয়েছে, তুমি এই ওষুধটা ব্যবহার করো। স্যার অনেক সময় দেখা যায় আপনার চেম্বারে এক ধরনের ড্রপ দেন যে 6 ঘন্টা 7 ঘন্টা সে দেখতে পায় না ঠিক মতো, হ্যাঁ, পরবর্তীতে আপনার পরীক্ষার সুবিধা এবং ওই ড্রপটি আরেকজন রোগী সে যখন সে কিন্তু তাৎক্ষণিকভাবে সে কিন্তু কিছু দেখতে পারলো না। তো এটা কিন্তু একটা জটিলতাই তৈরি করে স্যার। নিশ্চিত এই জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত না। আরও একটা জিনিস বলি, ধরুন একজন চিকিৎসক রোগীর পরিস্থিতি বিবেচনায়, অ্যালার্জির তীব্রতা বা প্রদাহের মাত্রা বিবেচনায় একটা স্টেরয়েড ড্রপ দিলেন, এবং এটা তিনি জেনে শুনে বুঝে সীমিত পরিসরে নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট দিনের জন্য দিলেন। এখন রোগী প্রথমবার ব্যবহার করার পর, উপকৃত হওয়ার পর যখনই অসুবিধা হচ্ছে, তিনি না জেনেই হয়তো অন্য রোগের জন্যই বারবার ব্যবহার করছেন। স্টেরয়েড ব্যবহার করলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। স্যার, প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সকল দর্শক, কলাকুশলী সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে চোখ একটি সংবেদনশীল অর্গান, এখানে যত্রতত্র ওষুধ সেবন করা উচিত না বা ড্রপ দেওয়া উচিত না। আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ড্রপ ওষুধ সেবন করুন, ভালো থাকুন। দর্শক, শুভেচ্ছা এবং শুভকামনায় আপনাদের প্রতি।